তাহলে এই যে আমরা স্বস্তিনের মধ্যে বলি কৃপয়া কুরু কর্মনিষ্ঠম, বলি না? যারা স্বস্তিনী নিয়েছি আমরা কি বলি? কৃপয়া কুরু, কৃপা করে তোমার কর্মে আমায় নিষ্ঠা দাও। তাহলে দেখো নিষ্ঠার মধ্য দিয়ে আমার কি হচ্ছে? পারসেপশন পরিষ্কার হচ্ছে। নিষ্ঠার মধ্য দিয়ে আমার কি হচ্ছে? আমার ঠাকুর বলছেন আমার চলার রাস্তাটা সঠিক হচ্ছে, সুপথে যাচ্ছি বিকৃত পথ থেকে। নিষ্ঠার মধ্য দিয়ে কি হচ্ছে? আমি বিভ্রান্ত হচ্ছি না, আমার অনুভূতি সম্পদে বরং সমৃদ্ধ হচ্ছি আমি, আমার দুর্দশা তো আসছেই না, আপদ্য আসছি না, বরং সুপদের রাস্তা তৈরি হচ্ছে। পুরো উল্টোটা আমার জীবনে ঘটছে। তাহলে কারো জীবনে যদি কিছু ঘটে অঘটন, তাহলে বুঝতে হবে তার কি নিষ্ঠায় গোল আছে। কোথায় গোল? ইষ্ট নিষ্ঠায় গোল আছে। আর সেই ইষ্ট নিষ্ঠা যাতে পোষণ পায়, সেই জন্য কি কি প্রেসক্রিপশন ঠাকুর দিলেন? তোমায় জলগ্রহণের পূর্বে ইষ্টপ্রীতি করতে হবে। খেয়ে দিয়ে ইষ্টপ্রীতি তুমি করতে পারো তা না, জলগ্রহণের আগে। তার মানে কি? তোমার ক্ষুণ্ণবৃত্তির থেকে তার তৃপ্তিকে বড় করে দেখতে হবে। তুমি খেতে পাবে না, ইষ্টপ্রীতি 30 দিনের দিন জমা দিতে হবে, তাকে ভাতৃভোজ্য দিতে হবে, ভূতভোজ্য দিতে হবে, দক্ষিণা দিতে হবে, সংগঠনে দিতে হবে, 30 দিনের দিন পাঠাতে হবে, 31 দিনে মাস হয়, 29 দিনে মাস হয়, সবই কিন্তু নিষ্ঠা। অর্থাৎ করুণা করে কৃপা করে চাইতেন যাতে প্রত্যেকটা মানুষের ভেতর নিষ্ঠাটা গ্রো করে। তাহলে এতক্ষণ যা বুঝলুম, তাহলে আমরা যে ইষ্টভীতি করি কি ঠাকুরের জন্য করি? আমাদের নিজের ভালো, করুণা চক্ষে তার ভালো করতে গিয়ে, তার প্রীত করতে গিয়ে আমাদের নিজেদের মঙ্গল হয়। তাহলে এরকম একটা প্রেসক্রিপশন না দিলে কি হতো? তাহলে আমাদের মঙ্গল হতো না, আমাদের ভালো হতো না। স্বস্তিনীর মতো যদি অবদান ঠাকুর ব্রত না দিতেন, তাহলে কিন্তু আমাদের মঙ্গল হতো না। আমরা রোগ শোক গ্রহ প্যাঁচ দারিদ্র দৈন্যতার যে প্যাঁচ মুক্ত হতে পারতাম না। তাই পরম পুরুষের আবির্ভাব হয় আমাদের ভালো করার জন্য, আমাদের মঙ্গল করার জন্য। কি বলছেন? আবার সৌরজগতের যে গ্রহগুলি এতক্ষণ যে বললাম, আমাদের ভেতরের যে গ্রন্থি কমপ্লেক্স, তার কথা বলছিলাম, নবগ্রহের কথা বলতে গিয়ে ষড়রিপু মন বুদ্ধি অহংকার, তাকে অ্যাডজাস্ট করার কথা বলছিলাম। আবার সৌরজগতের যে গ্রহগুলি পৃথিবীকে গ্রহণ করে আছে, তাহলে দেখো এই যে প্ল্যানেটারি সিস্টেমকে কিন্তু ঠাকুর স্বীকার করছেন। কি করুণাময়! এই সবটাকে যিনি পরিপূর্ণ করছেন, সবাইকে স্বীকার করছেন। কি বলছেন? সৌরজগতের যে গ্রহগুলি পৃথিবীকে গ্রহণ করে আছে, তুমি তো পৃথিবীতে আছো, এই সৌরজগৎ পৃথিবীকে গ্রহণ করে আছে। কিংবা পৃথিবী যাদের সংগ্রহে সংগ্রাহিত হয়ে আছে, উল্টোটাও ভাবতে পারবে। অর্থাৎ পৃথিবী যাদের সংগ্রহে সংগ্রাহিত হয়ে আছে, তারাও কিন্তু হতো। তাহলে এই যে প্ল্যানেটারি ডিসঅর্ডার, এই যে গ্রহ আমরা দেখি, আমরা জ্যোতিষ চর্চা করি, সেটা কিন্তু এই গ্রহ। ঠাকুর বলছেন যে যখনই জন্মগ্রহণ করুন না কেন, তৎকালে যেটা তার লগ্ন বা লেগে থাকা বা লাগোয়া গ্রহ, অর্থাৎ ওই জন্ম সময়ের সাথে যে গ্রহ সম্বন্ধিত সংস্থিত বা যার সাথে তার সমস্ত সম্বন্ধ হয়েছে, তাকে ধরে অন্যান্য গ্রহের পরাবর্তনী পরিপ্রেক্ষার সহিত নির্ণীত কারকতার কূট চলনে ওই জীবন গতিকে পরিমাপ করার কায়দাই হচ্ছে ফলিত জ্যোতিষবিজ্ঞান, অ্যাপ্লাইড অ্যাস্ট্রোলজি। এই করছেন পরিপূর্ণভাবে ঠাকুর স্বীকার করছেন জ্যোতিষ তত্ত্ব। অনেকে বলে যে ঠাকুর কি জ্যোতিষে বিশ্বাস করতেন, জ্যোতিষ কি মানতেন? ঠাকুর কিভাবে আমাদের যে জ্যোতিষ, যে বেদের চক্ষু যাকে বলছে, তাকে কিভাবে আপহোল্ড করছেন ভেবে দেখুন। কি বলছেন? যে যখনই জন্মগ্রহণ করুন না কেন, তৎকালে যেটা তার লগ্ন বা লেগে থাকা। ঠাকুর বলছেন লগ্নটা কি করে আসে? ঠাকুর বলছেন লগ্নটা যেন মানুষের জীবনে সূর্যের মতো ওঠে। এই যে একটু প্রশ্ন করছিলেন অতীত কর্মফল কিরম ওঠে। একবার আমাদের আশ্রমে রিসার্চ হয়েছিল, রিসার্চ করেছিলেন কি শ্যামাচরণ মুখোপাধ্যায়, তিনি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, এখন তখন কলেজের প্রফেসর ছিলেন। ঠাকুর বললেন, তিনি রিসার্চ করে বার করলেন, মানুষ যে দশায় মারা যায় তেমন তো গোচর ফলে কিন্তু জন্মায়। এটা রিসার্চ করে আমাদের বের করা হয়েছিল। কি বললাম বুঝলেন?
আর এই সূর্যের মতো ওঠে। তুমি মনে করছো এই জন্মের কর্মই আমার শেষ, তা কিন্তু নয়। তুমি যেখান থেকে শেষ করলে আবার সেখান থেকে কিন্তু তোমায় শুরু করতে হবে। লাইফ ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, একটা ফ্র্যাগমেন্ট না যে এখন করলুম আবার পরের জন্মে এসে ভালো করে যাব, ওইগুলো করবো, তা কিন্তু নয়। এটা একটা কন্টিনিউয়াস ফ্লো। তুমি যেখান থেকে শেষ করবে আবার ওখান থেকে তোমার শুরু করতে হবে। এই বলছেন ঠাকুর, কি সুন্দর ভাষায় পরম দয়াল করুণাময় শ্রী শ্রী ঠাকুর আমাদের বলছেন যে যে যখনই জন্মগ্রহণ করে না কেন তখন যেটা তার লগ্ন বা লেগে থাকা। লেগে থাকে কি লেগে থাকে? ঠাকুর লগ্ন বলতে বলছেন লেগে থাকে। কি সুন্দর এই লগ্নকে ব্যাখ্যা করছে। লগ্ন মানে লাগোয়া গ্রহ, বলছেন লগ্ন মানে যা লেগে থাকে। এক জায়গায় বলছেন কেষ্টদাকে, আইডিয়াস হুইচ ইজ স্পেসিফিক্যালি ইন হার বিং, আইডিয়াস হুইচ ইজ স্পেসিফিক্যালি ইন হার বিং, সত্তার সঙ্গে যেটা লেগে থাকে, সত্তা অনুসূত কি লেগে থাকে, তাহলে এটার সঙ্গে মনের সম্পর্ক কোরিলেট করবে কী করে? ঠাকুর এই গ্রহ থেকে ওই গ্রহে আমাদের ভেতরের যে গ্রহেতে আসছেন কী করে? ঠাকুর বলছেন দেখো, জন্মকালীন সময়ে মানুষের পিতামাতার মধ্যে যে ভাবটা প্রিডোমিনেট করে সেটাই তো জন্ম নয়। যে ভাবের প্রাধান্য থাকে সেটাই কিন্তু জন্ম হয়। আবার ঠাকুর এক জায়গায় বলছেন মানুষের সাবকনসিয়াস স্ট্রংগেস্ট ইমপ্রেশন মুক্ত হয় সন্তানের মধ্য দিয়ে। আবার বলছেন মানুষের সাবকনসিয়াস স্ট্রংগেস্ট ইমপ্রেশন মুক্ত হয় ধ্যানের মধ্য দিয়ে। ফোকাস উড়ায় মাকে ডেকে কোনখানে দিয়ে গুড়িয়ে বেরিয়ে আমারে পরে আছে না ইচ্ছে হয়েছিলি মনের মাঝারে। তাহলে এই যে কথাটা, তোমার যে বৃত্তি, তোমার যে অভিভূতি, তোমার যে মনই কিন্তু সন্তান রূপে জন্ম নিয়েছে। তুমি যেভাবে ইমপ্রেসড হয়েছিলে, আবার এর মধ্যেও ঠাকুর ভেঙে দিলেন, বলছেন দেখো পুরুষ যত উন্নত স্তরে আত্মা বহন করুক না কেন, যদি স্ত্রীটাকে কনসিভ করতে না পারে, এই যে বলুন কনসেপশন পরিষ্কার জায়গায়, তাহলে কিন্তু তারা জন্ম নিতে সে ফিরে যায়, ঠাঁই ঠিকানা পায় না। যেখানে সমস্ত সম্বন্ধ হয়, অ্যাফিনিটি হয়, অর্থাৎ পুরুষের যে ভাবভূমির সঙ্গে স্ত্রীর ভাবভূমি যেখানে সংগতিশীল হয়, তেমন তারা আত্মা জন্মায়। তাই ঠাকুর বলছেন যারা প্রস্টিটিউটস তাদের অনেক সময় সন্তানাদি হয় না। কারণ কি? ওই টিউনিং তৈরি হয় না, ইগুই টিউনিং হয় না, এমন কথাও ঠাকুর বলেছেন। তাহলে এই যে আমরা চান্স ফ্যাক্টর বলি, ঠাকুর ইংরাজিতে বাণী দিয়ে বলছেন চান্স ইজ দ্য চুজেন ফ্যাক্টর অফ জেনেটিক সিলেক্টিভনেস। চান্স ইজ দ্য চুজেন ফ্যাক্টর অফ কোনটা জন্ম নেবে কোটি কোটি বীজের মধ্যে, সে কোনটা জন্ম নেবে কোন স্পার্ম সেল, সেটা তো কেউ বলতে পারছে না বিজ্ঞান। ঠাকুর বলছেন হ্যাঁ, যেভাবে তে স্বামীকে স্ত্রী করবি উদ্দীপিত, তেমন তো সন্তান পাবি ঠিক তেমনি সঞ্জীব। তাহলে দেখুন এই যে ঠাকুর বলছে যে যখনই যে লেগে থাকা, লগ্ন কোত্থেকে তৈরি হচ্ছে, যে ভাবভূমির প্রাধান্য হচ্ছে সে অনুযায়ী কিন্তু লগ্ন হচ্ছে, বুঝতে পারছো? তাহলে এই যে এক একটা যে লগ্নের যে সমাবেশ, তাহলে কি হবে? ঠাকুর বলছে একে নিয়ন্ত্রণ করবো কি করে? আমার তো অবচেতন মনে আছে, সে অনুযায়ী যদি লগ্ন হয়, তাহলে অবচেতন মনে যা কিছু মাল মশলা আছে সেগুলো চেতন ভূমিতে যতক্ষণ না আনছি তো আমি অ্যাডজাস্ট করতে পারবো না। এইটাই হচ্ছে নাম ধ্যানের কাজ। নাম ধ্যান করলে কি হয়? ঠাকুর বলছেন যা কিছু সাবকনসিয়াস স্টেটে আছে, যেগুলো ইমপ্রেসড হয়ে আছে, সেই ইমপ্রেশনগুলো কি হয়? কনসিয়াস রেঞ্জে আসার, কনসিয়াসের স্কোপটা বেড়ে যায়। তাহলে কনসিয়াস মাইন্ড ইজ দ্য মাইন্ড অফ রিজনিং, সাবকনসিয়াস মাইন্ড ইজ দ্য মাইন্ড অফ অ্যাকশন। কিরকম? আমি ভাবছি কারোর সঙ্গে ঝগড়া হয়েছে, দূর রেগে আর কি হবে, দেখা হলে মিটিয়ে নেবো, মনে মনে ভাবছি, যেই দেখা হলো দুটো গালাগালি বা খিস্তি দিয়ে দিল। তার মানে কি? আমার যে ভেতরে ওই যে রাগটা ছিল তার বই প্রকাশটা কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে গেল। অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ডটা মাইন্ড অফ অ্যাকশন। মনে মনে ভেবেছি কনসিয়াস মাইন্ডে যে না আমি রাখবো না, আমি অন্যায় করব না, আমি এইসব কিছু করব না। তাহলে এই যে সমাবেশ, ঠাকুর বলছেন এই যে নিজেকে অ্যাডজাস্ট করা বা নিয়ন্ত্রণ করা, এই সাবকনসিয়াস স্টেটকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। ঠাকুর বলছেন এইখানে গুরুর ইমপ্রেশন বারবার ফেলতে হয়। সাবকনসিয়াস স্টেট যত গুরুর ভাবে রঙিল হয়ে ওঠে, তত কিন্তু তার এই যে ঠাকুর বলছে এই যে আমাদের নাম করা, এই যে ধ্যান করা উদ্দেশ্য কি? সাবকনসিয়াস স্টেটে ইমপ্রেশনটা ফেলা, যাতে কি হয়
আমার রিফ্লেক্সটা গুরুর দ্বারে অ্যাডজাস্টেড হয়।